এর আগে আমরা জেনেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো পুরো ভিডিওটি দেখবে, স্কিপ কেউ করবে না। পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্টটা যদি জানা হয়ে থাকে তাহলে আরও সহজ হয়ে যাবে ইংরেজিতে সহজে কথা বলা কিংবা রাইটিংগুলো লেখা কিংবা ইংরেজি লেখা। কারণ আমাদেরকে অবশ্যই টেন্সগুলো জানতে হবে। তাহলে আগে বলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনটা ছিল, একটু হালকা ফ্ল্যাশব্যাক করে নিই। যেটা ছিল যে কাজ প্রতিনিয়ত ঘটে, যেমন আমি ইউটিউব করি, আমি ইউটিউবে ভিডিও করি, এটা কিন্তু আমার প্রতিদিন বা প্রায়ই হয়ে থাকে করা। তার জন্য এটা হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কন্টিনিউ যেখানে বোঝাবে, অর্থাৎ যেখানে শেষের কথা বোঝাবে। যেমন মা ভাত রান্না করছেন বা আমি এখন ভিডিওটি করছি, এই যে করছি আমার কিন্তু এখন ভিডিওটা করা শেষ হয়নি, এর জন্য তো হবে কন্টিনিউয়াস টেন্স। হয়তো মা রান্না করছে, এখানে রান্না করা বোঝাচ্ছে, এখনো কিন্তু শেষ হয়নি বোঝায়নি। করছে এই শব্দ দ্বারা মনে হচ্ছে যে মা এখনো রান্না করছে। ছেলেটি গান শুনছে, এর মানে ও এখনো কিন্তু তার গান শোনা শেষ হয়নি। যদি শেষ হয়ে যেত তাহলে বলতাম ছেলেটি গান শুনেছে বা শুনেছিল বা কোনো কিছু। অর্থাৎ যে কাজটি কন্টিনিউ চলছে, শেষের পদ্ধতি এখনো বা শেষের জায়গাটা এখনো আসেনি, সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজ আগে হয়েছে কিন্তু তার রেশ এখনো বজায় আছে, অর্থাৎ শেষ হয়েছে কিন্তু রেশ আছে। আমি এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, যে কাজ, তোমরা লিখে নিতে পারো, যে কাজ শেষ হয়েছে বোঝাচ্ছে, শেষ হয়েছে কিন্তু তার রেশ আছে, কিন্তু তার রেশ রেশ আছে। এই যে কেমন এটার কথা, যে কাজটা শেষ হয়ে গেছে তার আবার রেশ কেমন। আমি যদি কিছু উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন বৃষ্টি হয়েছে, আপনি কি করে বুঝলেন যেখানে বৃষ্টি হয়েছে? যদি বৃষ্টিটা কন্টিনিউ এখনো হতো তাহলে আমরা বলতাম বৃষ্টি হচ্ছে। এবার এখানে বোঝাচ্ছে বৃষ্টি হয়েছে, হয়েছে মানে এখানে একটু বোঝাচ্ছে তার রেশ আছে, অর্থাৎ ঠান্ডা আবহাওয়া আছে, মাটিতে জল পড়ে আছে কিংবা মাটিগুলো ভিজে আছে, এর দ্বারা এখানে বোঝাচ্ছে বৃষ্টি হয়েছে। আবার যদি আমি বলি মা ভাত রান্না করেছে, করেছে মানে কি, মায়ের ভাত রান্না কমপ্লিট, এবার হয়তো আমাদের খেতে হবে। যদি বলতাম মা ভাত রান্না করেছিল, তার মানে হয়তো আজকে করেনি। কবে করেছিল সেটা কিন্তু কথা এখানে বলা নেই। করেছিল, করেছে কিংবা করছে, এই শব্দগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। কিংবা করে, করে, করছে, করেছে, এই শব্দগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে আমাদের টেন্সগুলো হয়ে যাবে। যেটা করে অর্থাৎ সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা করছে সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, আর যেটা করেছে কিন্তু ভাতগুলো এখনো আছে। ভাতগুলো মা ভাত রান্না করেছে, অর্থাৎ হাঁড়িতে এখনো ভাত রয়েছে, এই জন্য আমরা বলছি যে মা ভাত রান্না করেছে। যদি ভাত রান্না না থাকতো, রাত্রির দিকে আমরা যদি বলতাম কথাটা যে মা দুপুরে ভাত রান্না করেছিল, ইটস মিনস হাঁড়িতে ভাত শেষ হয়ে গেছে। সে ভাত যদি এখনো থাকতো, তখনও থাকতো, তাহলে আমরা বলতাম ভাত করেছে। তো যে কাজটা শেষ হয়েছে কিন্তু তার রেশ আছে, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি এর মানে হচ্ছে আমার খাওয়া কমপ্লিট কিন্তু আমার রেশ আছে, অর্থাৎ আমার পেটে কিন্তু এখনো খাবার আছে। অর্থাৎ যদি আমাকে কেউ এখন ভাত খেতে বলে, আমরা কিন্তু খেতে পারবো না। তাকে গিয়ে যদি হয়তো বলতে পারি যে আমি ভাত খেয়েছি, আমি খেতে পারবো না। যে কাজ আগে হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো আছে। আমি সিনেমা দেখেছি, দেখেছি মানে আমার সিনেমাটা দেখেছি, তবে তো আমার সিনেমাটা সম্পর্কে সবকিছু মনে আছে। তাহলে যে কাজ, আবার বলছি, যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু এখনো রেশ আছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো। কারণ হ্যাভ এবং হ্যাজ যেখানে বসে আমাদেরকে মনে রাখতে হবে ভার্বের থার্ড ফর্ম সবসময়তেই হবে। তারপর আমরা অবজেক্টগুলো বসাবো,
তারপর আমরা রেস্ট অর্থাৎ কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, বাকিগুলো যেগুলো আছে পরপর আমরা বসিয়ে চলে যাব। তবে যারা নতুন আছে তাদের জন্য বলি, এখানে হ্যাভ এবং হ্যাজ কোনগুলো জায়গায় কোথায় কোথায় হয়, তাহলে আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিচ্ছি। হ্যাভ হচ্ছে আয়ের জন্য বসে এবং উইয়ের জন্য বসে, দের ক্ষেত্রে বসে এবং ইউ এর ক্ষেত্রে বসে। আর হ্যাজ গুলো কোথায় কোথায় বসে এনে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি। হ্যাজ গুলো বসে ইটের ক্ষেত্রে, অর্থাৎ থার্ড পারসন যেগুলো সিঙ্গুলার রয়েছে সেগুলো বসবে। হি এখানে বসবে সি, অথবা এখানে কোনো একটা নাম যদি বলি রাজা একটা নাম, সেক্ষেত্রে এখানে হ্যাজগুলো বসবে। বাকি সবার ক্ষেত্রে হ্যাভগুলো বসবে। সিঙ্গুলার অর্থাৎ একজনের ক্ষেত্রে সেটাতে হ্যাজ বসবে। আমি এবার এখানে কিছু উদাহরণ দেখাচ্ছি। যদি বলি সেই উদাহরণটা দিচ্ছি, মা ভাত রান্না করেছে, কালিটা একটু কমে এসেছে, করেছে। এখানে এই সেন্টেন্সটির মধ্যে প্রথমে দেখে নিতে হবে রান্না করাটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টটাকে, ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। ভার্বটাকে আমরা সবসময় কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, কে রান্না করেছে, মা রান্না করেছে, তাহলে মা হয়ে গেল সাবজেক্ট। এবং কি রান্না করেছে, ভার্বকে সবসময় আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। এখানে ছোট্ট করে একটু লিখে ফেলি, ভার্বটাকে খুঁজতে হবে, ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাবো সেটা হবে সাবজেক্ট। ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেটি উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। তাহলে এখানে দেখো ভার্বটাকে আমি কে দিয়ে প্রশ্ন করছি, কে রান্না করেছে, মা। কি রান্না করেছে, ভাত রান্না করেছে। আমরা অবজেক্টটা পেয়ে গেলাম। বাস, এবার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, মাদার, মাদার বসালাম। এবার রান্না করেছে, কিন্তু রান্না করা হচ্ছে, রান্না করেছে, ইটস মিনস করা কমপ্লিট। করা কমপ্লিট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মায়ের সঙ্গে হ্যাভ বসবে না হ্যাজ বসে, মা তো একা, তার জন্য কি বসবে, হ্যাজ বসবে। মা এবং থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসে গেল। তারপর ভার্বের থার্ড ফর্ম রান্না করা, রান্না করা থার্ড ফর্ম কি, কুক, কুকড, কুকড, অর্থাৎ ইডি যুক্ত হবে, কুকড। এরপর অবজেক্ট রয়েছে কি, ভাত, ভাতের ইংরেজি হচ্ছে রাইস। তাহলে হয়ে গেল মাদার হ্যাজ কুকড রাইস। এবার আমি একটা বলি, আমি একটি কবিতা লিখেছি, আমি একটি কবিতা লিখেছি। আমি খুব ভেঙে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমি একটি কবিতা লিখেছি। অনেকে টেন্স বুঝতে পারে না, ফলে তাদের জন্য ইংরেজিতে সবসময় বরাবর সমস্যা হয়েই থাকে। আগে টেন্সগুলো একটু যদি বোঝা যায় খুব সহজভাবে, এই যে আমি এখানে লিখলাম আমি একটি কবিতা লিখেছি, লিখেছি মানে আমার লেখাটা কমপ্লিট। আমি যদি ধরো এখন কবিতা লিখতাম, বসে বসে একটা কবিতা লিখছি, তাহলে আমি লিখতাম আমি কবিতা লিখছি। আপনি ধরেন কবিতা বসে বসে লিখছেন বা লিখছো, তখন হয়তো পাশ থেকে কেউ একজন আসবে, এই কি করছিস রে, তখন তুমি বলবে এই তো আমি কবিতা লিখছি। আর যদি লেখাটা কমপ্লিট হয়ে যেত, তা এতক্ষণ তুই কি করছিলিস রে, তখন হয়তো বলতে হবে আমি কবিতা লিখেছি, মানে লেখা কমপ্লিট। যেটা লেখা কমপ্লিট সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যে লেখাটা এখনো চলছে সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমার ভিডিওটি চলছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তার রেস্টটা কিন্তু অনেক দিন থাকবে। হয়তো আমি বলবো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা ভিডিও করেছি, আমি যেমন বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভিডিও করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। করেছি মানে সেটা এখনো রয়েছে রেস, ওই জন্য বলেছি করেছি। আর যদি কন্টিনিউ চলছে অর্থাৎ এখন আমার, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, আর যেটা হয়ে গেছে সেটাই হচ্ছে পারফেক্ট। তাই এখানে বলে দিচ্ছি আবার, আমি একটি কবিতা লিখছি। আমি কিন্তু পুরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো ভার্ব কোনটা, অবশ্যই লিখেছি।
এই লিখেছি কে, কে দিয়ে প্রশ্ন করো, তাহলে সাবজেক্ট পেয়ে যাবে। কে লিখেছে? আমি লিখেছি। আচ্ছা, এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন, কি লিখেছি? একটি কবিতা লিখেছি, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে এবার আমি সেন্টেন্সটাকে সাজিয়ে নিই। আই, ফার্স্টে সাবজেক্ট বসবে, তাই আই। এরপর হ্যাভ অথবা হ্যাজ বসবে, অবশ্যই আয়ের পরে সবসময় হ্যাভ বসে, আই হ্যাভ। এরপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে রাইট, লেখা হচ্ছে রাইট। এবার রাইটের থার্ড ফর্ম কি? রাইট ও রোট ও রিটেন। এখানে রিটেন লিখে নিলাম, রিটেন। এরপর রয়েছে অবজেক্ট, কি লিখেছি? একটি কবিতা, আ পোয়েম। তাহলে এখানে হয়ে গেল আমি একটি কবিতা লিখেছি, আই হ্যাভ রিটেন আ পোয়েম। আই হ্যাভ রিটেন আ পোয়েম, অর্থাৎ আমি একটি কবিতা লিখেছি। মাদার হ্যাজ কুকড রাইস, মা ভাত রান্না করেছে। আরো কিছু উদাহরণ চলো দেখে নিই। একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, খুব সোজা। আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু লেখো এবং একটু প্র্যাকটিস করো। আমি যদি বলি, সে গল্প বলেছে, সে গল্প বলেছে, হলো সে গল্প বলেছে। সে গল্প বলেছে তারা এখানে বোঝাচ্ছে তার গল্প বলা কমপ্লিট, এবং গল্পটা হয়তো আমার মনে আছে এখনো, ওই জন্য হয়তো বললাম সে গল্প বলেছে। এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে একটু দেখা যাবে প্রথমে ভার্ব কোনটা, এটা হচ্ছে ভার্ব, এবং অবজেক্ট সাবজেক্ট কোনটা, কে বলেছে, সে বলেছে, এটা হলো সাবজেক্ট। কি বলেছে? গল্প বলেছে, তাহলে এটা হলো অবজেক্ট। এবার আমরা সেন্টেন্সটি সাজিয়ে নিই। তাহলে কি হবে? প্রথমে হি বসবে, কারণ হি হচ্ছে একটি সাবজেক্ট। এরপর হি এর পরে হয় হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে, অবশ্যই হি এর পরে কিন্তু হ্যাজ বসে, হি হ্যাজ। এরপর বলা, বলা ইংরেজি হচ্ছে টেল, টেল মানে বলা। তাহলে এই বলার থার্ড ফর্ম কি? টোল্ড হবে, তাহলে হি হ্যাজ টোল্ড। কি বলেছে? গল্প, হয়তো একটি গল্প বলেছে, হি হ্যাড টোল্ড স্টোরি বা স্টোরি অ্যাজ স্টোরি, সে একটি গল্প বলেছে। হয়ে গেল। আচ্ছা, আরেকটু উদাহরণ আমরা দেখে নিই। রিতা তার হাত ধুয়েছে, রিতা তার হাত ধুয়েছে, এখান দ্বারা কি বোঝাচ্ছে? হাত ধোয়াটা, অর্থাৎ সরি, ধোয়াটা হচ্ছে ভার্ব। কে ধুয়েছে? রিতা ধুয়েছে, এটা সাবজেক্ট। কি ধুয়েছে? তার হাত ধুয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার সাজিয়ে নি। রিতা তার হাত ধুয়েছে মানে হাত ধোয়া হয়ে গেছে, হয়তো এবার খেতে বসবে বা কোনো কিছু করবে, তাহলে এখানে লিখলাম রিতা। তারপর রিতার পর এবার হ্যাভ বসবে না হ্যাজ বসবে? এখানে হ্যাজ বসবে, তাহলে রিতা হ্যাজ। এবার ধোয়া, ধোয়া ইংলিশ হচ্ছে ওয়াশ, এর পেছনে আমরা ইডি যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে ওয়াশড। বেশিরভাগ বেশিরভাগগুলোর পেছনে আমরা ইডি দেখতে পাবো। এই জন্য আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এগুলো হচ্ছে স্ট্রং আর উইক ভার্ব, WASHED, ওয়াশড। তাহলে রিতা হ্যাজ ওয়াশড। এবার কি ধুয়েছে? তার হাত, অর্থাৎ রিতার হাত। রিতা যেহেতু একটা মেয়ে, তার জন্য কি হবে? হার। আর ছেলে হলে এখানে লিখতাম হিজ, তাহলে হার হ্যান্ড। রিতা হ্যাজ ওয়াশড হার হ্যান্ড। যদি দুই হাত ধুয়ে থাকতো তাহলে এখানে হ্যান্ডস বলে দিতাম। তাহলে চলো আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তাহলে আরো তোমাদেরকে ডিটেলসে আর একটু ভেঙে ভেঙে বোঝাবো। প্রত্যেকটি ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে যদি বলি, রাহুল একটি জাহাজ দেখেছে,
রাহুল একটি জাহাজ দেখেছে। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? এটা হচ্ছে ভার্ব। দেখেছে, দেখাটাও তো একটা কাজ, তার জন্য সেটা হয়ে গেল ভার্ব। এবার কে দেখেছে? রাহুল, এটা হলো সাবজেক্ট। কি দেখেছে? একটি জাহাজ, এ শিপ। তাহলে এখানে আমরা বানিয়ে নিই রাহুল। এবার এরপরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? অবশ্যই হ্যাজ বসে। আমরা অনেকগুলো হ্যাজ দিয়ে করছি, এরপর একটা হ্যাভ দিয়ে করব। তাহলে দেখা, দেখা ইংরেজি কি? সি। এর থার্ড ফর্ম কি? সিন। তাহলে রাহুল হ্যাজ সিন, কি দেখেছে? এ জাহাজ, অর্থাৎ এ শিপ, একটি জাহাজ। রাহুল হ্যাজ সিন আ শিপ। এবার আমরা আরেকটা উদাহরণ দিয়ে করি। এবার প্লুরাল দিয়ে একটা যাই। আমরা ফুটবল, আমরা এখানে একটু মিটিয়ে নিই। মাঠে ফুটবল খেলেছি। আমরা মাঠে ফুটবল খেলেছি। এখানে কি হবে? খেলেছি, অর্থাৎ খেলাটা এখানে ভার্ব। আমরাটা হচ্ছে সাবজেক্ট। কি খেলেছি? ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। মাঠটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো, আমরা, উই, এরপর অবশ্যই বসাবো হ্যাভ। উই হ্যাভ, কারণ আমি এখানে লিখে রেখেছি উই হ্যাভ। এবার খেলা ইংলিশ কি? প্লে। প্লের থার্ড ফর্ম প্লেড। উই হ্যাভ প্লেড। এবার কি খেলেছি? অবজেক্টটা লিখে নি, ফুটবল। কোথায়? মাঠে, ইন দ্য ফিল্ড। হয়ে গেল। আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। সে সিনেমা দেখেছে। সে সিনেমা দেখেছে। এখানে সিনেমা দেখা ওয়াচ হবে, অর্থাৎ থার্ড ফর্ম ওয়াচটা হবে। এবার তোমরা দেখো, সে একটি সিনেমা দেখেছে, বা এখানে একটি হিন্দি লাগিয়ে দিলাম, সেই হিন্দি সিনেমা দেখেছে। এই অনুযায়ী তোমরা আমাকে এখানে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে এটা লেখো যে সে হিন্দি সিনেমা দেখেছে, এটার ইংরেজি কি হবে। তাহলে পরবর্তী ভিডিও তোমরা কি পেতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের মধ্যে আমি আমার ইংরেজি স্পোকেন এবং ইংরেজি গ্রামার এবং চাকরি বাকরির জন্য যেসব গ্রামারে, ইংলিশ থেকে গ্রামারের যেসব প্রশ্নগুলো হয় সেগুলো অবশ্যই আমি এখানে আপলোড করব। ধন্যবাদ, ভালো থেকো।